প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে কোনো রকম আছি। তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদাত হোসেন, সহকারী শিক্ষক, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর জন্য নির্ধারিত এবং আজকের যে পাঠ নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ধাতু। এই পাঠটি অষ্টম শ্রেণীতে রয়েছে, সুতরাং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাকে অনুসরণ করতে পারে। শুরু করা যাক। এই পাঠ শেষে আমরা যে জিনিসগুলো আমরা জানার চেষ্টা করবো, মূলত আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে ধাতু কি, ধাতু কাকে বলে, ধাতু চেনার উপায় কি, ধাতু শ্রেণী বিভাজন কি, অর্থাৎ ধাতু কত প্রকার ধাতু রয়েছে, এই আলোচনা হবে। শুরু করা যাক। ধাতু। ধাতু কাকে বলে, ধাতুর সংজ্ঞা কি? আমি আসলে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছি। আমার সঙ্গে হোয়াইট বোর্ড নেই, যদি হাতে মার্কার নিয়েছি আমি, কিন্তু হোয়াইট বোর্ড আসলে আছে, সেটা ঝোলাবো সেই সুযোগ পাচ্ছি না আমি, প্রতিকূল সহজ পরিবেশ পাচ্ছি না, সোজা কথা। যার জন্য আমি বোর্ড ব্যবহার করবো না, আমি পুরা পাঠ নিয়ে আলোচনা বলে যাব। আমি চাইবো তোমরা মনোযোগ সহকারে আবার শোনো, মনোযোগ দিয়ে শুনলে আশা করি সমস্যা হবে না। ওকে, শুরু করা যায়। ধাতু। ধাতু কাকে বলে? সবাই ক্রিয়াপদ চেনো, তাই তো? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। আবার বলছি আমি, ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। তাহলে এখানে মূল অংশ বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যদি কোনো ক্রিয়াপদ লক্ষ্য করি, ক্রিয়াপদকে যদি আমরা ভাঙি, যে কোনো ক্রিয়াপদকে ভাঙলে আমরা দুটো অংশ পাবো। প্রথম অংশটি হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, আর শেষের অংশটি হচ্ছে বিভক্তি। যেমন ধরো, আমি খাচ্ছি, আমি একটা বাক্য বলছি, আমি খাচ্ছি, এই বাক্য ক্রিয়াপদ কোনটি? খাচ্ছি, তাই তো? এখন আসো খাচ্ছি ক্রিয়াপদকে ভাঙি আমরা। ভাঙলে কি পাবো? খা যোগ যশরস্বইকার। তাহলে আমি যেভাবে সংজ্ঞা বলেছি, ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। মূল অংশ বলতে কোনটি বোঝানো হয়েছে? বলেছিলাম প্রথম অংশকে। ক্রিয়াপদকে ভাঙলে আমরা দুটো অংশ পাবো, প্রথম অংশটি হচ্ছে ধাতু আর শেষের অংশটি হচ্ছে বিভক্তি। তাহলে খাচ্ছি ক্রিয়াপদকে ভাঙলে পাচ্ছি আমরা খা যোগ যশরস্বইকার। এখানে খা হচ্ছে ধাতু আর যশরস্বইকার হচ্ছে বিভক্তি। এখন প্রশ্ন আসতে পারে এটি কোন ধরনের বিভক্তি? তোমরা জানো বিভক্তি দুই ধরনের, একটি হচ্ছে শব্দ বিভক্তি আর একটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। ধাতুর সঙ্গে বা ক্রিয়ামূলের সঙ্গে যে বিভক্তিটি যুক্ত সেটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে আমরা এখানে যশরস্বইকার হচ্ছে আমার ক্রিয়া বিভক্তি। আরো বলা যেতে পারে, ধরো সে কাজ করে, এই বাক্য ক্রিয়াপদ কোনটি? করে, তাই তো? করেকে ভাঙুন, কর যোগ এ। তাহলে এখানে কর হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল আর এ হচ্ছে বিভক্তি। ওকে, এখন আসছে চেনার উপায়। আমরা ধাতু চিনব কি করে? ধাতু চেনার কি আসলে কোনো কৌশল রয়েছে? আচ্ছা, প্রচলিত বেশ কিছু ধাতু চেনার একটা উপায় হচ্ছে অন্যতম উপায় বর্তমানকালে অনুজ্ঞায়
তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়া রূপ লক্ষ্য করা। আবার বলছি আমি, বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা। এখন প্রশ্ন হচ্ছে অনুজ্ঞা কি, তারপর তুচ্ছার্থক মধ্যম পুরুষ কি, এই ব্যাপারগুলো ক্লিয়ার হতে হবে। অনুজ্ঞা, ইংরেজি ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে বাংলা আমরা বলি অনুজ্ঞা সূচক বাক্য, অর্থাৎ যে বাক্যে আদেশ, উপদেশ, নির্দেশ, নিষেধ ইত্যাদি প্রকাশিত হয় সেটি হচ্ছে অনুজ্ঞা বা অনুজ্ঞা সূচক বাক্য। পুরুষ, পুরুষ কত প্রকার সবাই জানে। পুরুষ 3 প্রকার, কি কি? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর একটি হচ্ছে নাম পুরুষ। আমি বলেছি বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়ারূপ লক্ষ্য করা। মধ্যম পুরুষ আবার 3 ধরনের হয়। একটা হচ্ছে সাধারণ মধ্যম পুরুষ, একটি হচ্ছে তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক, এবং আরেকটি হচ্ছে সম্ভ্রমাত্মক। যেমন ধরো আমি যদি তুমি বলি, তুমি, তুমি হচ্ছে সাধারণ মধ্যম পুরুষ। আবার যদি তুই করে বলি, তুই যা, তুই খা, তুই ধর, তুই হচ্ছে তুচ্ছার্থক, এটা অবশ্য কোনো কোনো সময় ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষ হতে পারে। আরেকটি হচ্ছে আমরা যদি আপনি করে বলি, আপনি করুন, আপনি আসুন, আপনি বসুন, আপনি হচ্ছে সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষ। আমি যেটা বলছি, প্রচলিত বেশ কিছু ধাতু বা ক্রিয়ামূল চেনার উপায় হচ্ছে বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা। কারণ হচ্ছে তুচ্ছার্থক মধ্যম পুরুষের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের যে ক্রিয়ার রূপ এবং ধাতুর রূপ একই রকম। অর্থাৎ আমরা যদি কোনো বাক্যকে ইম্পারেটিভ করে নিতে পারি, অনুজ্ঞা সূচক করি, বর্তমান অনুজ্ঞা করি। অনুজ্ঞা দুই ধরনের, একটি হচ্ছে বর্তমান অনুজ্ঞা, আরেকটি হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। আমি যদি আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, নিষেধ এগুলো যদি বর্তমান সময়ের জন্য কাউকে আদেশ করি, উপদেশ দিই, নিষেধ করি, সেগুলো হচ্ছে বর্তমান অনুজ্ঞা। আবার আমি ইচ্ছা করলেই কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, নিষেধ এগুলো ভবিষ্যতের জন্য করতে পারি। ভবিষ্যতের জন্য করলে সেটা ভবিষ্যৎ অনুজ্ঞা। আমরা ভবিষ্যৎ অনুজ্ঞা নিয়ে বলছি না, বলছি বর্তমান অনুজ্ঞা। বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের ক্রিয়ার রূপ লক্ষ্য করা। যেমন ধরুন তুই যা, এটি একটি বাক্য। এই বাক্যের ক্রিয়াপদ কোনটি? ক্রিয়াপদ হচ্ছে যা। লক্ষ্য করো, এটি একটি অনুজ্ঞাসূচক বাক্য। এই বাক্যের সাবজেক্ট, এই বাক্যের কর্তা হচ্ছে তুই, অর্থাৎ তুচ্ছার্থক মধ্যম পুরুষ, এবং বাক্যটি একটি অনুজ্ঞাসূচক বাক্য। আর এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে যা। যা এই বাক্যের ক্রিয়াপদ। আমি যেটা বলছিলাম, তুচ্ছার্থক মধ্যম পুরুষ, বর্তমানকালে তুচ্ছার্থক মধ্যম পুরুষের যে ক্রিয়ারূপ এবং ধাতুরূপ একই। তার মানে যা এই বাক্যের ক্রিয়াপদ হলেও যা আবার ধাতু একই রকম হতে পারে। তুই খা, তুই ধর, তুই মার, তুই কর। তাহলে কর, ধর, মার এগুলো এগুলো হচ্ছে এগুলো এই যে বাক্যগুলো বলেছি এই বাক্যের ক্রিয়াপদ, আবার একই সঙ্গে এগুলো ধাতু। ধাতু চিনতে পেরেছি আমরা। এখন আসো ধাতু শ্রেণী বিভাজন। ধাতু কত প্রকার? ধাতু 3 প্রকার। কি কি? ধাতু 3 প্রকার, সেগুলো হচ্ছে মৌলিক ধাতু, সাধিত ধাতু, আরেকটি হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। আমরা একটি একটি করে আলোচনা করব। প্রথমে আসা যাক মৌলিক ধাতু। মৌলিক ধাতু কাকে বলে? যে ধাতুকে আর ভাঙা যাবে না, যে ধাতুকে আর বিশ্লেষণ করা যাবে না, সেটি হচ্ছে মৌলিক ধাতু। যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না সেটি মৌলিক ধাতু। আমরা বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে নিতে পারি। বিজ্ঞানে ধাতু রয়েছে, বিজ্ঞান বিষয় শিক্ষক যখন বলবেন ধাতুর সঙ্গে, তিনি বলবেন যে ধাতুকে ভাঙলে ওই ধাতু ভিন্ন অন্য কোনো উপকরণ পাওয়া যাবে না, সেটি মৌলিক ধাতু। আর আমরা বাংলা বিষয়ে বলবো, বাংলা ব্যাকরণে যে ধাতুকে আর বিশ্লেষণ করা যাবে না সেটি হচ্ছে মৌলিক ধাতু। যেমন ধরুন কর, ধর, মার, যা, পা, খা, এগুলোকে আমরা ভাঙতে পারবো না, আমরা বিশ্লেষণ করতে পারবো না, সুতরাং এগুলো মৌলিক ধাতু। মৌলিক ধাতু কত প্রকার? মৌলিক ধাতু আবার 3 ভাগে বিভক্ত। সেগুলো হচ্ছে বাংলা ধাতু,
সংস্কৃত ধাতু, আর একটি হচ্ছে বিদেশি বা বিদেশাগত ধাতু। বাংলা ধাতু, বাংলা ধাতু কি? যে সমস্ত ধাতু সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি, যে সমস্ত ধাতু সংস্কৃত থেকে আসেনি, অর্থাৎ যে সমস্ত ক্রিয়াপদ আমাদের ভাষাতে রয়েছে আমরা অন্য কোনো ভাষা থেকে লাভ করিনি, সে সমস্ত ক্রিয়াপদের যে ধাতু সেটি হচ্ছে বাংলা ধাতু। বাংলা ধাতুর উদাহরণ হতে পারে ধর, মা, খা, যা, পর ইত্যাদি। সংস্কৃত ধাতু, বাংলা ভাষায় অনেকগুলো তৎসম ক্রিয়াপদ প্রচলিত রয়েছে। তোমরা জানো বাংলা ভাষার যে শব্দ সম্ভার, এখানে আমরা 5 ধরনের শব্দ দেখতে পাই। কি সেগুলো? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। প্রথমটি তৎসম। বাংলা ভাষাতে অনেকগুলো তৎসম শব্দ প্রচলিত রয়েছে। কিছু তৎসম ক্রিয়াপদ রয়েছে, সেই তৎসম ক্রিয়াপদের যে ধাতু সেটি হচ্ছে সংস্কৃত ধাতু। যেমন অঙ্ক, খাত, হস, পট, দৃশ, এগুলো হচ্ছে বাংলা ধাতুর উদাহরণ। আসলে বোর্ড হলে সুবিধা হতো, কিন্তু আমি শুরুতেই বলেছি একটু প্রতিকূল পরিস্থিতি থাকার কারণে বোর্ড ব্যবহার করতে পারছি না। সামনের ক্লাসে আমি চেষ্টা করবো বোর্ড ব্যবহার করে বোঝানোর জন্য। এখন প্রশ্ন হতে পারে তাহলে আমরা চিনব কি করে কোনগুলো বাংলা ধাতু কোনগুলো সংস্কৃত ধাতু? চেনার কি উপায় আছে? না, বাংলা ধাতু সংস্কৃত ধাতু আলাদা করার তেমন কোনো উপায় নেই, তবে একটা কৌশলের কথা বলতে পারি। বাংলা ধাতুগুলো তুলনামূলক সহজ মনে হবে, সংস্কৃত ধাতুগুলো একটু শক্ত লাগবে, একটু মুখে লাগবে, মনে হবে কঠিন কঠিন মনে হবে। যদি আমরা মিলাতে চাই, মিলাতে পারি। ধরো আমি বলেছি যে অঙ্ক, অঙ্ক হচ্ছে সংস্কৃত ধাতু, এটা বাংলা রূপ, এটাকে বাংলা রূপ আছে বাংলাতে। অঙ্ক ধাতুর বাংলা রূপ হচ্ছে আঁক। একই রকম খাদ, সংস্কৃত ধাতু, খাদের বাংলা রূপ খা। সংস্কৃত ধাতু পট, বাংলা রূপ পর। সংস্কৃত ধাতু হস, বাংলায় হাস। লক্ষ্য করো দুটা পাশাপাশি যদি খেয়াল করো, লক্ষ্য করো হস, দৃশ, পট, ভৃশ, ধৃ, এগুলো যতটা শক্ত শোনাচ্ছে, শক্ত লাগছে, আমি যদি পর, কর, ধর, মান, এগুলো সেরকম লাগছে। অর্থাৎ যেগুলো একটু সহজ মনে হবে সেগুলো বাংলা, আর যেগুলো মুখে লাগবে, শক্ত মনে হবে, কঠিন মনে হবে, সেগুলো সংস্কৃত ধাতু। আসলে তৃতীয়টি বলেছি ধাতু 3 প্রকার। বাংলা, সরি, মৌলিক ধাতু 3 প্রকার: বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলাটা বলেছি, সংস্কৃত বলেছি। এবার আসলে বিদেশি বা বিদেশাগত ধাতু। আমাদের ভাষায় কতগুলো বিদেশি শব্দ ব্যবহৃত হচ্ছে, অনেকগুলো, বিভিন্ন ভাষা থেকে আমরা শব্দ নিয়েছি। তেমনি ভাবে অনেকগুলো ক্রিয়াপদ বাংলা ভাষায়, অনেকগুলো বিদেশাগত ক্রিয়াপদ, বিদেশি ক্রিয়াপদ বাংলায় ভাষায় ব্যবহৃত হচ্ছে। এই ক্রিয়াপদগুলো মূলত হিন্দি থেকে এসেছে, এবং কিছু কিছু অল্প সংখ্যক পেয়েছি আমরা আরবি ফার্সি থেকে। তাহলে মূলত হিন্দি এবং কিছু সংখ্যক আরবি ফার্সি থেকে আসা যে ক্রিয়াপদগুলো, সেই ক্রিয়াপদের যে ধাতু সেটি হচ্ছে, অর্থাৎ সেই ক্রিয়াপদের মূল অংশটি হচ্ছে আমার বিদেশাগত ধাতু। বিদেশাগত ধাতুর উদাহরণ হতে পারে চেচ, আমরা বলি না চেঁচামেচি করা, চেচ। ডর, বাক্য বলতে পারি আমি কি ডরাই সখী ভিখারি রাগবে। এই বাক্যে ডরাই হচ্ছে আমার ক্রিয়াপদ, এখানকার ধাতুটা হচ্ছে ডর। বাকি রকম হতে পারে টুট, আমরা বলি না সম্পর্ক টুটা, আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, ছিন্ন করা। বিদেশি ধাতু হচ্ছে টুট। একই রকম আরো বলা যেতে পারে এই মুহূর্তে মাথায় আসছে না, তবে বলেছি টুট, বলেছি ডর,
বলেছি চ্যাচ, আরেকটি হতে পারে ছুরি। পরবর্তী তারপরে যাচ্ছি, মৌলিক ধাতু গেল, তারপরে আসো, তাহলে মৌলিক ধাতু কত প্রকার মনে আছে? 3 প্রকার, বাংলা, সংস্কৃত, আর হচ্ছে বিদেশি বা বিদেশাগত। এবারে আসো সাধিত ধাতু। সাধিত মৌলিক নাম। সাধিত ধাতু কাকে বলে? মৌলিক ধাতু কিংবা কোন কোন নাম শব্দের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় সেটি হচ্ছে সাধিত ধাতু। আবার বলছি, মৌলিক ধাতু কিংবা কোন কোন নাম শব্দের পর আ প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন ধাতুটি গঠিত হয় সেটি হচ্ছে সাধিত ধাতু। যেমন বেতা, যেমন ধমকা, যেমন পড়া ইত্যাদি। সাধিত ধাতু কত প্রকার? সাধিত ধাতুও 3 ভাগে বিভক্ত। আমি একটা কথা বলে দিই তোমাদের, ধাতু বিষয় যদি কোনো প্রশ্নে প্রকার কত প্রকার এই প্রশ্নটি আসে, সবসময় বলবো 3 প্রকার। কারণ আমরা ধাতুতে যে ক্লাসিফিকেশন গুলো পাবো, যে ক্লাসিফিকেশন গুলো, যে শ্রেণীবিভাজন গুলো দেখতে পাচ্ছি, প্রতিটার ক্ষেত্রেই দেখা যাবে তিন প্রকার। সুতরাং আমরা কত প্রকার এই জাতীয় প্রশ্ন আসলেই তোমরা অনায়াসেই বলে দিতে পারো 3 প্রকার। যেমন আমরা শুরুতে বলেছিলাম মৌলিক ধাতু 3 প্রকার, এখন বলছি সাধিত ধাতুও 3 প্রকার। কি কি? নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচক ধাতু। নাম ধাতু কি? নাম ধাতু বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় সেটি হচ্ছে নাম ধাতু। আবার বলছি আমি, বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে আ প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হবে সেটি নাম ধাতু। বিশেষ্য সবাই চেনে, নাউন। বিশেষণ ইংরেজিতে বলছি অ্যাডজেক্টিভ। তাহলে ধনাত্মক অব্যয় পদ, কতগুলো অব্যয় পদ রয়েছে যেগুলো বিভিন্ন ধ্বনির অনুকরণে গঠিত হয়। বিভিন্ন ধ্বনির অনুকরণে গঠিত হয় বলে এগুলাকে বলা হয় ধনাত্মক অব্যয়। এগুলোর আরেক নাম অনুকার অব্যয়। অনুকরণে গঠিত হচ্ছে বলে এগুলো অনুকার অব্যয়। যেমন ধরো, আমি যদি তোমাদের প্রশ্ন করি যে ঘন্টা বাজে কি করে, ঘন্টা বাজলে সাউন্ডটা কেমন হয়, বলবে ঢং ঢং। তাহলে ঘন্টা পড়ার যে শব্দ সেটা আমরা অনুকরণ করে বলছি ঢং ঢং ঘন্টা বাজে। ঢং ঢং হচ্ছে ধনাত্মক অব্যয়। হতে পারে, আরো হতে পারে আরেকটা বলে নিই, অনুভূতি জাতক। আমরা অনেক সময় আমাদের শরীরের অনুভূতি প্রকাশ করি, অনুভূতি জাতক যে শব্দগুলো সেগুলোকেও ধনাত্মক অব্যয়ভুক্ত করা হয়েছে। যেমন ধরো, আমরা বলি মাথাটা ঝিমঝিম করছে, ঝিমঝিম হচ্ছে ধনাত্মক অব্যয়। টনটন, টনটন করছে, টনটন ধনাত্মক অব্যয়। তাহলে বিশেষণ ধনাত্মক অব্যয় করে আ প্রত্যয় যুক্ত যে নতুন ধাতু গঠিত সেটি হচ্ছে নাম ধাতু। যেমন বেতা, লক্ষ্য করো, বেতাকে যদি আমরা ভাঙি, বেত যোগ আ, বেত বিশেষ্য, এটি একটি নাউন, সঙ্গে আ যুক্ত হয়েছে, আ যুক্ত হয়ে নতুন ধাতু গঠিত হয়েছে, বেত যোগ আ। সুতরাং বেতা হচ্ছে নাম ধাতু। একই রকম হতে পারে ঘুমা, ঘুম যোগ আ। ঘুম হচ্ছে আমার নাউন, ঘুমের সঙ্গে আ যুক্ত নতুন ধাতু গঠিত হয়েছে ঘুমা। যেমন ধরো বাক্যে ব্যবহার করছেন, বাক্য বলছি মেয়েটি ঘুমাচ্ছে, খেয়াল করো বাক্যে ক্রিয়াপদ কোনটি? ঘুমাচ্ছে। ভাঙো, ঘুমা যোগ ছে। ঘুমা হচ্ছে আমার ধাতু আর ছে হচ্ছে বিভক্তি। এখন ঘুমাকে নাম ধাতু কেন বলবো? ভাঙো, ঘুমাকে আবার ভাঙতে পারবো। ঘুম যোগ আ, ঘুম নাউন বিশেষ্য, সঙ্গে আ যুক্ত হয়েছে, ঘুম যোগ আ, অর্থাৎ বিশেষ্যের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে ধাতু গঠিত হবে, যার জন্য ঘুমা হচ্ছে নাম ধাতু। ওকে, তারপর আসো প্রযোজক ধাতু।
প্রযোজ্য ধাতু কাকে বলে? প্রযোজ্য ধাতু কাকে বলে তার আগে প্রযোজ্য ক্রিয়া চিনতে হবে। প্রযোজ্য ক্রিয়া চেনা গেলে প্রযোজ্য ধাতু বের করা সহজ হবে। প্রযোজ্য ক্রিয়া কি? যে ক্রিয়া একজনের প্রযোজনায় বা পরিচালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকে বলে প্রযোজ্য ক্রিয়া। অর্থাৎ এখানে দুটো সাবজেক্ট থাকে, দুটো কর্তা। একটি কর্তা হবে পরিচালক বা প্রযোজক, আর অন্য কর্তাটি হবে মূলত কাজটি সম্পন্নকারী। যেমন ধরো আমি যদি বলি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, লক্ষ্য করো এই বাক্যের ক্রিয়াপদ দেখাচ্ছেন। দেখাচ্ছেন ক্রিয়ার দুটো সাবজেক্ট, একটি হচ্ছে মা আর একটি হচ্ছে শিশু। এই দুটো সাবজেক্টের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। মা মূলত এই বাক্যে পরিচালক, প্রযোজক। মা কাজটি সম্পন্ন করছেন না, মা পরিচালনা করছেন। মা হচ্ছেন প্রযোজক কর্তা, আর যার দ্বারা কাজটি সম্পন্ন হবে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে কাজটি কে করছে? শিশু। শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। সুতরাং এই বাক্যের যে ক্রিয়াপদ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখাচ্ছেন হচ্ছে প্রযোজক ক্রিয়া। আর প্রযোজক ক্রিয়ার যে ধাতু সেটি হচ্ছে প্রযোজক ধাতু। এটা তো চেনার উপায় করে দিচ্ছি। সংজ্ঞাটা কি আসলে? সংজ্ঞা হচ্ছে মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে আ প্রত্যয় যুক্ত হলে, মৌলিক ধাতুর পরে, লক্ষ্য করি শব্দটি প্রেরণার্থে। প্রেরণার্থে মানে অপরকে নিয়োজিত করা অর্থে। মৌলিক ধাতুর পর অপরকে নিয়োজিত করা অর্থে আ প্রত্যয় যুক্ত হয়ে নতুন ধাতু গঠিত হলে তাকে বলবো প্রযোজক ধাতু। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, ভাঙি আমরা দেখাচ্ছেন ক্রিয়াপদকে ভাঙবো, ভাঙো দেখা যোগ ছেন। তাহলে ছেন হচ্ছে আমার বিভক্তি, দেখা হচ্ছে আমার ধাতু। এখন দেখাকে আবার ভাঙতে পারবো, লক্ষ্য করো দেখাকে ভাঙো, দেখ যোগ আ। দেখ হচ্ছে আমার মৌলিক ধাতু, সঙ্গে যুক্ত হয়েছে আ। সুতরাং দেখ যোগ আ, মৌলিক ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়েছে, যার জন্য দেখা এটিকে আমরা বলছি প্রযোজক ধাতু। আরেকটি কথা মনে রাখো, প্রযোজক ধাতুকে সংস্কৃতে বলে নিযন্ত ধাতু। প্রযোজক ধাতু সংস্কৃত নাম হচ্ছে নিযন্ত ধাতু। তারপর আসো কর্মবাচ্যের ধাতু। প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতু গঠন একই রকম, দেখতে একই রকম। গঠনটা কি? খেয়াল করেছো প্রযোজক ধাতুর গঠন হচ্ছে মৌলিক ধাতু যোগ আ। একই রকম কর্মবাচ্যের ধাতুর গঠনও মৌলিক ধাতু যোগ আ। তাহলে প্রশ্ন বুঝবো কি করে কোনটি মৌলিক ধাতু আর কোনটি কোনটি প্রযোজক ধাতু আর কোনটি কর্মবাচ্যের ধাতু? বুঝতে হবে মৌলিক ধাতুর পরে আ যদি প্রেরণার্থে বসে, অপরকে নিয়োজিত করার অর্থে আ বসে, তখন তাকে বলতে হবে প্রযোজক ধাতু। আবার মৌলিক ধাতুর পরে যদি প্রেরণার্থে না বসে, অর্থাৎ প্রেরণার্থে না, অপরকে নিয়োজিত করার কোনো ব্যাপার নাই, তখন যদি আ বসে সেটাকে আমরা বলবো কর্মবাচ্যের ধাতু। এটা ছাড়াও কর্মবাচ্য যদি বুঝতে পারি আমরা, তাহলে আমার জন্য আরো সহজ হবে। আমি বেশি বলার সুযোগ নেই। কর্মবাচ্য হচ্ছে ইংরেজি যে প্যাসিভ ভয়েস, ইংরেজি প্যাসিভ ভয়েসকে বাংলায় বলে কর্মবাচ্য। যেটা বলছিলাম ইংরেজি প্যাসিভ ভয়েসকে বাংলায় বলি আমরা কর্মবাচ্য। অর্থাৎ একটা সংজ্ঞা বলা যেতে পারে কর্মবাচ্য যে বাক্যে কর্মপদের প্রাধান্য থাকে এবং ক্রিয়াপদ কর্মানুসারী হয় তাকে বলে কর্মবাচ্য। আমরা জটিলতার দিকে যাচ্ছি না, জাস্ট আমরা আটা খেয়াল করবো। আটা কি অপরকে নিয়োজিত করা অর্থে বলে, তখন আমরা ধাতুটিকে বলবো প্রযোজক ধাতু। অপরকে নিয়োজিত করার ব্যাপার না থাকলে তখন তাকে বলবো কর্মবাচ্যের ধাতু। যেমন ধরো গাছটি ভালো দেখায় না, লক্ষ্য করো গাছটি ভালো দেখায়, আমি না বাদ দিচ্ছি, ধরো গাছটি ভালো দেখায়, লক্ষ্য করো গাছটি ভালো দেখায়। দেখাকে ভাঙো, দেখা যোগ অন্তস্থ অ। এখানে অন্তস্থ অ হচ্ছে বিভক্তি। আবার দেখাকে ভাঙো, দেখ যোগ আ।
তাহলে দেখ মৌলিক ধাতু সঙ্গে আ যুক্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আ বসেছে এখানকার আ কি অপরকে নিয়োজিত করার অর্থে বসেছে? না। সুতরাং এখানকার দেখা হচ্ছে কর্মবাচ্য ধাতু, কিন্তু একটু আগে যে আমরা বলেছি মাস সূত্রে চাঁদ দেখা যায় সেই বাক্যের দেখা হচ্ছে প্রযোজক ধাতু। ওকে, তাহলে মৌলিক ধাতু গেল, সাধিত গেল, আরেকটি রয়েছে সেটি হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। যৌগিক বা সংযোগমূলক ধাতু কাকে বলে? নাম থেকে বোঝা যাচ্ছে যৌগিক, কম্পাউন্ড, একাধিক শব্দ বিশিষ্ট ধাতু, অর্থাৎ এই ধাতুতে আমরা একাধিক শব্দ দেখতে পাবো। বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের পরে মৌলিক ধাতু যুক্ত যে যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে বলে যৌগিক বা সংযোগমূলক ধাতু। আবার বলছি আমি, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে মৌলিক ধাতু যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে বলে যৌগিক বা সংযোগমূলক ধাতু। যেমন ধরো আমি একটা বাক্য বলছি, এখনো ভয়কর নতুবা আখের খারাপ হবে। ভয়কর, লক্ষ্য করো আমার ক্রিয়াপদ হচ্ছে ভয়কর। ভয়কর ক্রিয়াপদকে ভাঙি, ভয় যোগ কর। ভয় হচ্ছে আমার নাউন, বিশেষ্য, সঙ্গে কর, ভয়কর। কর হচ্ছে আমার মৌলিক ধাতু এবং এই বাক্যে ভয়কর অ্যাকশন ক্রিয়াপদ, ভয়কর। তাহলে ভয়কর হচ্ছে আমার যৌগিক বা সংযোগমূলক ধাতু। আর হতে পারে সাবধান হও নতুবা বিপদে পড়বে। লক্ষ্য করো, সাবধান হও নতুবা বিপদে পড়বে। আবার ভাঙি, সাবধান যোগ হও। সাবধান হচ্ছে আমার বিশেষ্য, হও হচ্ছে ক্রিয়াপদ। এখন হওকে যদি আমি ভাঙি, হও হচ্ছে আমার ধাতু, হও ধাতুকে যদি ভাঙি কি পাবো? হ, সরি, হও হচ্ছে আমার ক্রিয়াপদ, হও ক্রিয়াপদকে ভাঙলে পাচ্ছি হ। হ হচ্ছে আমার ধাতু, মৌলিক ধাতু। তাহলে সাবধান বিশেষ্য সঙ্গে যুক্ত হয়েছে মৌলিক ধাতু হ। সুতরাং সাবধান হ এটি হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। আবার বলি সংজ্ঞাটা, বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের পর মৌলিক ধাতু যেমন ধর, যা, পা, খা ইত্যাদি যুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তার নাম হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। মনে রাখতে হবে এই ধাতুটি অন্য ধাতুর চেয়ে আলাদা, এটি সবসময় একাধিক শব্দ বিশিষ্ট হবে, যার জন্য নামও হয়েছে সেরকম যৌগিক, কম্পাউন্ড, যৌগিক ধাতু বা যৌগিক বা সংযোগমূলক ধাতু। আসলে 30 মিনিটের ক্লাসে ব্যাপক আলোচনা সম্ভব হয়নি আমার পক্ষে। ধাতু বিষয়ে আরো অনেক কথা ছিল, আরো অনেক কিছু বলা যেত, কিন্তু সময় স্বল্পতার কারণে বলা হয়নি। তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের বইতে ধাতু অধ্যায়টি আছে, ধাতু অধ্যায়টি খুলবে, বইটি খুললে আমার আলোচনার সঙ্গে মিলিয়ে নিবে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। একটু রিভিউ করি, আবার শুরু থেকে বলি, ধাতু কাকে বলে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদ কিভাবে গঠিত হয়? আসলে ক্রিয়াপদের গঠন কি? ক্রিয়াপদের গঠন হচ্ছে ধাতু যোগ ক্রিয়া বিভক্তি। তার মানে ক্রিয়াপদ দুই শব্দ বিশিষ্ট হবে। সরি, দুই শব্দ বিশিষ্ট বলবো না, ক্রিয়াপদকে ভাঙলে আমরা দুটো অংশ পাবো। সেক্ষেত্রে প্রথম অংশটিকে বলবো আমরা মূল। প্রথম অংশটিকে বলবো মূল। কার মূল? ক্রিয়ার মূল। আর ক্রিয়ার মূলকে বলছি আমরা ধাতু। আর শেষের অংশটি হচ্ছে বিভক্তি। কোন বিভক্তি? এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। ধাতু কত প্রকার? ধাতু 3 প্রকার। কি কি? মৌলিক, সাধিত
যৌগিক বা সংযোগমূলক ধাতু। এখন মৌলিক ধাতু কত প্রকার? মৌলিক ধাতু আবার 3 ভাগে বিভক্ত। কি কি? বাংলা, সংস্কৃত, বিদেশি বা বিদেশাগত। সাধিত ধাতু কত প্রকার? তাও 3 প্রকার। সেগুলো হচ্ছে নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচ্য ধাতু। আরেকটি রয়েছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। প্রিয় শিক্ষার্থীরা, ধাতু বিষয়ক এই ছিল আমার যত কথা। আরো বলতে পারলে আরো তোমাদের বুঝতে সুবিধা হতো, আমি বোর্ড ব্যবহার করতে পারলে আরো সুবিধা হতো। যাই হোক, মনোযোগ দিয়ে শোনো, বারবার শোনো, আশা করি উপকার হবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তবুও কারো কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা এই ভিডিওটির নিচে কমেন্ট করতে পারো, আমি কমেন্টের উত্তর করবো। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। সবাইকে ধন্যবাদ।